আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। সবাই আমার কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে বলো। আলো একটু এমনি কম রাখা হয়েছে কারণ লাইটের কারণে বোর্ড ক্লিয়ারলি অনেক সময় দেখা যায় না। তৃষা, তুমি ওয়েব অ্যাপে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা? আর মুশফিকা, তানভীর এবং আয়েশা, তোমরা ফেসবুকে ঠিকঠাক আমার কথা শুনতে পাচ্ছ কিনা? আজকে আমাদের ক্লাস নাম্বার 7। গতদিন আমরা হিউজ পড়ালেখা করেছি এই টপিকের উপরে। ফটোফসফোরিলেশনের উপরে আমরা অনেক 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 পড়ালেখা করেছি। আজকে আমরা সেইখান থেকে সামনের দিকে আগাবো। তোমরা আমাকে বলো সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, দ্যাটস গুড। একজন বলেছে শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। গতদিন আমরা কি পড়েছি সেই জায়গা থেকে আজকের আলোচনা শুরু হবে। সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে দুইটা জিনিস তৈরি হবে, তাই না? একটা হলো শর্করা জাতীয় খাদ্য, আরেকটা অক্সিজেন। এইটা আমরা গতদিন পড়েছিলাম, তাই তো? আমাদের যতদূর মনে থাকার কথা, আমরা আমরা এই কথা বলেছিলাম যে সালোক সংশ্লেষণের ধাপ দুইটা, পর্যায় দুইটা। প্রথম পর্যায়ে পর্যায় এক, যেই পর্যায়ে আলো লাগবে, আলোক নির্ভর। আর পর্যায় দুই, যেই পর্যায়ে আলোক লাগবে না, আলোক নিরপেক্ষ। জাস্ট পূর্বের কথাগুলো আরেকবার রিপিট করা। প্রিয়ন্তী, পূর্বের কথাগুলো আরেকবার রিপিট করা। সব জিনিস পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কিনা? আলোক নির্ভর এই পর্যায়ে আমরা তৈরি করব শক্তি এবং অক্সিজেন। আলোক নিরপেক্ষ এই পর্যায়ে আমরা তৈরি করব শর্করা জাতীয় খাদ্য। তাহলে সালোক সংশ্লেষণ যেই প্রক্রিয়ায় উদ্ভিদ নিজের খাবার নিজে বানাতে পারে, শর্করা জাতীয় খাবার নিজে বানায় এবং এই সময় উৎপন্ন হয় অক্সিজেন। এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন ধাপে, কোন পর্যায়ে এই শর্করা জাতীয় খাবারটা তৈরি হয়, তোমরা সবাই এই এমসিকিউটা উত্তর দাও। কোন ধাপে শর্করা জাতীয় খাবারটা তৈরি হয়? আজকের দিনের প্রথম লাইভ কুইজ। কোন ধাপে শর্করা জাতীয় খাবারটা তৈরি হয়? কোন ধাপে? সবাই দ্রুত উত্তর দাও। প্রিয়ন্তী উত্তর দিয়েছে, ও ইংলিশে উত্তর দিয়েছে, ডার্ক ফেস। দ্যাটস গুড। আমরা মুশফিকার কাছ থেকে উত্তর চাই। আয়েশা, তানভীর, তোমাদের কাছ থেকে উত্তর চাই। বলো কোন ধাপে শর্করা জাতীয় খাবারটা তৈরি হয়? সেই ধাপটা কিন্তু আমরা এখন আলোচনা শুরু করিনি, আমরা সেই ধাপটা আলোচনা শুরু করব। ইয়েস, ভেরি গুড। তাহলে সঠিক উত্তর হলো শর্করা জাতীয় খাদ্য তৈরি হয় আলোক নিরপেক্ষতে। আলোক নিরপেক্ষ, ভেরি গুড। আলোক নিরপেক্ষ পর্যায়ে রুম। ঠিক আছে রাইদা, রাইদা ওয়েলকাম টু দ্য ক্লাস। তাহলে দ্যাটস গ্রেট। তাহলে শর্করা জাতীয় খাবার আমরা এই ধাপে বানাবো। এখন আমরা গতদিন কি পড়েছি? গতদিন আমরা যে পড়াটা পড়লাম সেটা হলো আলোক পর্যায়। আলোক পর্যায়ের মূল উদ্দেশ্য কি ছিল? এই আলোক পর্যায়ের মূল উদ্দেশ্য ছিল, এই আলোক পর্যায়ে আমরা কি কাজ করি? এই আলোক পর্যায়ের মূল উদ্দেশ্য ছিল সূর্যের, এই যে সূর্যের আলোটা, এই সূর্যের আলোটা থেকে যে আলোক শক্তি বের হয়, এই আলোক শক্তিটাকে কিসে কনভার্ট করা? রাসায়নিক শক্তিতে। সেই রাসায়নিক শক্তিটার নাম কি? সেই রাসায়নিক শক্তিটার নাম এটিপি এবং NADPH+। এই যে সূর্যের আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা, এইটাই কিন্তু প্রথম পর্যায়ের কাজ। এবং এই যে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করা, এইটাকেই বলে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন আমি যদি ভুল না করে থাকি, আমরা এইটা কিন্তু আলোচনা করে ফেলেছি। ফটোফসফোরাইলেশন আমরা এইটা কিন্তু আলোচনা করে ফেলেছি।
এবং আমরা যে এইটা আলোচনা করে ফেললাম, আমরা যে এটা গত ক্লাসে আলোচনা করলাম, কি আলোচনা করলাম আমরা গতদিন আমরা এটা কার কার সিনেমা দিয়ে আলোচনা করেছিলাম? গতদিন আমরা এটা শাকিব খান এবং পরিমণির সিনেমা দিয়ে আলোচনা করেছিলাম, যে একটাতে শাকিব খান এবং পরিমণি ঘরের ছেলে ঘরের মেয়ে, কখনোই আর ঘরে ফিরে আসে না, তারা বিয়ে করে নিজেদের মতো থাকে, সেটা ছিল অচক্রীয় ফটোফসফোরাইলেশন। আরেকটাতে যেখানে তারা ঘরের ছেলে শাকিব ঘরে ফিরে আসে, সেটা ছিল চক্রীয় ফটোফসফোরাইলেশন। আমি জানি যে এইটুকু আমরা গত ক্লাসে A to Z পড়ে ফেলেছি। আমি জানি না যে তোমরা কতজন এটার সাথে সাথে পড়েছো, যারা লাইভ ক্লাসে আছো তারা কিন্তু এটা পুরাটাই পড়ে ফেলেছো। আমি তোমাদের একটু বিগত ক্লাসের, যেহেতু 12 দিন আগে ক্লাস হয়েছে, লাস্ট ক্লাস, তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে, তোমাদের মেমোরি টেস্ট করার জন্য দেখি তোমাদের কি মনে আছে। আমি যদি বলি যে ফটো সিস্টেম 1 এবং ফটো সিস্টেম 2 এই দুজন মিলে কোনটাতে কাজ করে? এই দুইজন মিলে কোন অচক্রীয় নাকি চক্রীয়? এটা হলো 1 নম্বর এমসিকিউ। এ বি, এইটাই এমসিকিউ। ফটো সিস্টেম 1 আর 2 দুইটাই কোনটাতে কাজ করে? অচক্রীয় নাকি চক্রীয়? কোন ফটোফসফোরাইলেশনে দুইটা ফটো সিস্টেম কাজ করে? রাইদা উত্তর দিয়েছে। তৃষা, তুমি যেহেতু পড়েছো তাহলে তোমার কাছ থেকে উত্তর আশা করছি। বলো তো কোনটাতে কাজ করে? ভেরি গুড। দু একজনের উত্তর পেয়েছি। প্রিয়ন্তীর উত্তর পেয়েছি, রাইদার উত্তর পেয়েছি, হানির উত্তর পেয়েছি, মুশফিকার উত্তর পেয়েছি, ইয়াসিন আরাফাতের উত্তর পেয়েছি। ফ্যান্টাস্টিক। প্রমা, ভেরি গুড। তাহলে উত্তরটা হলো দুইটাই কাজ করে অচক্রীয়তে। দ্যাটস ফ্যান্টাস্টিক। তাহলে আমরা এইটা মেমোরি টেস্টের 1 নম্বর উত্তরটা সঠিক। তাহলে দুইজনই কাজ করে এইটাতে। আচ্ছা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে, এইটা কিন্তু একটা গভীর এমসিকিউ ছিল, তারপরও গভীর এমসিকিউ, ওকে ফাইন, এইরকম আসলো ধরো, এইটা খুব হায়ার, এটা একদম সুপার লেভেলের স্টুডেন্টদের জন্য হার্ডেস্ট, এটা সুপার হার্ড একটা প্রশ্ন সুপার লেভেলের স্টুডেন্টদের জন্য। কোন সুপার লেভেলের স্টুডেন্ট পরীক্ষা এইরকম আসলো? এই জায়গায় দিল এ হোয়াট, বি হোয়াট, এটাই এমসিকিউ। তোমাদের এই পাথওয়েটা যে ভালো করে গত ক্লাসে খেয়াল করেছে তার কাছে এটা কিন্তু কোনো ব্যাপার না, এইটাই এমসিকিউ। ঠান্ডা মাথায় চিন্তা করে বলেন তো এই দুই জায়গায় কি হবে, এ আর বি এর উত্তর কি হবে? এই জায়গায় কি হবে? ভেরি গুড। প্রিয়ন্তী বড়ুয়ার উত্তর অদ্ভুত ভালো, রাইদার উত্তর ফ্যান্টাস্টিক, আমার অ্যান্সারটা দেখলো না। আয়েশার উত্তর আমি দেখেছি, ভেরি গুড আয়েশা। এবারকারটার উত্তর দাও, এবারকারটা সঠিক উত্তর দাও। ফ্যান্টাস্টিক, তোমরা যেগুলো পারছো আমার প্রচন্ড ভালো লাগছে। আমি গ্যারান্টি দিলাম বাংলাদেশের 100 জন স্টুডেন্টের মধ্যে মাত্র একজন স্টুডেন্ট এই প্রশ্নটা উত্তর পারবে, 99 জন পারবে না। এই প্রশ্নটাই তুমি এখনই কেউ, এই প্রশ্নটাই তোমরা একটা স্ক্রিনশট নাও, একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে কেউ এটা ডিএমসি ড্রিমার্স গ্রুপে পোস্ট করে দাও দেখি, বা আমাকে ট্যাগ করে পোস্ট করে দাও।
আমাকে ট্যাগ করে পোস্ট করে দাও, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারে। নাও এইটা আমাকে সহ স্ক্রিনশট নাও, নিয়ে ডিএমসি ড্রিমার্স গ্রুপে দাও, যে বলো দেখি চ্যালেঞ্জ, দেখো কে কে উত্তর করতে পারে। আমি দাঁড়ালাম, তোমরা দেখো তো। আমি গ্যারান্টি দিলাম বেশিরভাগ স্টুডেন্ট এইটা উত্তর করতে পারবে না। তোমরা যে পারলা, তোমরা সেই টপ 1%-এর ভিতরে ঢুকে গেলা। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা হলো চক্রীয় ফটোফসফোরিলেশনের প্রসেস। এইখানে ফরিদের কাছ থেকে সে যাবে তার বন্ধু পিকুর বাসায়, পিকু থেকে ফ্রেন্ড, ফ্রেন্ড থেকে পিসি, পিসির বাসা থেকে আলটিমেটলি আবার ঘরের ছেলে ঘরে ফিরে আসবে, যেটা কিনা ফটো সিস্টেম 1। এবং এই চলার পথে উৎপন্ন হবে, এই চলার পথে উৎপন্ন হয়ে যাবে এটিপি, যেটা কিনা আমাদের মূল লক্ষ্য। এবং এই প্রসেসটা সাধারণত খুব নিম্ন শ্রেণীর উদ্ভিদে, কিছু শৈবালে এই প্রসেসটা ঘটে। উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই প্রসেসটা শুধুমাত্র তখন ঘটে কখন, যখন উচ্চ শ্রেণীর উদ্ভিদটা প্রবলভাবে কোনো পানির অভাবে ভোগে। পানির অভাবে যখন সে ভোগে, তখন সে পানির অভাবে ভোগে। কথা পরিষ্কার? আচ্ছা, দ্যাটস গ্রেট। তাহলে আমরা এইটা গত ক্লাসে কিন্তু পড়ে ফেলেছি। আমার যতদূর মনে পড়ে আমরা এই পর্যন্ত পড়ালেখা করেছিলাম। গত ক্লাস রিপিট করার পর এই পর্যন্ত আমাদের পড়ালেখা হয়েছিল। আমরা এইখান থেকে এখন সামনের দিকে আগাবো, ঠিক আছে? আমরা এই জায়গা থেকে সামনের দিকে আগাবো। দিস মাউস ইজ নট ওয়ার্কিং, এই মাউসটা কাজ করছে না। আচ্ছা, ঠিক আছে, যেহেতু এই মাউস কাজ করছে না, উই হ্যাভ টু ইউজ দিস ওয়ান ফর নাও। ওকে, সাউন্ডে কোনো সমস্যা? ক্লিয়ার, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাব কোথায়? আলোক নিরপেক্ষ অধ্যায়। আলোক নিরপেক্ষ অধ্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, যেখানে আলোর কোনো প্রয়োজন নাই। আলো থাকলেও কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই। হেডলাইনের দিকে তাকাও, কার্বোহাইড্রেট তৈরি করা বা কার্বন বিজারণ পদ্ধতি। তুমি হেডলাইনের দিকে তাকাও যে এই ধাপে আমরা কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি করি। তাহলে এই ধাপটার নাম আলোক নিরপেক্ষ। বড় করে লিখে দেই যাতে আমরা এই ধাপটাতে ঢুকতে পারি। এই ধাপটার নাম আলোক নিরপেক্ষ। এই ধাপে আমরা কি করব? আলোক নিরপেক্ষ পর্যায়। এই পর্যায়ে আমরা শর্করা জাতীয় খাবার বানাবো, শর্করা খাদ্য বানাবো। এখন এই পর্যায়ে যখন আসলো, বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে গাছ কিভাবে শর্করা খাবার বানায়। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে কিছু গাছ আছে যারা একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, ওই পদ্ধতিটাকে বলে C3 চক্র। ওই চক্র ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য বানায়। আবার কিছু গাছ আছে যারা আরেকটা চক্র ব্যবহার করে, সেটার নাম C4 চক্র। আবার কিছু গাছ আছে যারা কিনা আরেকটা পদ্ধতি ব্যবহার করে, যেটার নাম ক্যাম পদ্ধতি, ক্যাম, ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তো খেয়াল করো, এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, এই আলোক নিরপেক্ষ পর্যায়টাও কিন্তু কয়েকভাবে হতে পারে। কিছু গাছ C3 চক্র ব্যবহার করবে, কিছু গাছ C4 চক্র, কিছু গাছ ক্যাম চক্র। ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হলো এইরকম, ধরো তোমার লক্ষ্য হলো ঢাকা আসা। তো দেখো তুমি আসবা হলো DHK মানে ঢাকা। তো যারা কিনা আমার মতো উত্তরবঙ্গ থেকে ঢাকা আসবে, তারা রংপুর হয়ে সিরাজগঞ্জ হয়ে ঢাকায় ঢুকবে। যারা কিনা চট্টগ্রাম থেকে ঢাকায় আসবে, তারা কিন্তু কুমিল্লা হয়ে ঢাকায় আসবে। আর যারা কিনা এই দিকের মনে করো খুলনা থেকে ঢাকায় আসবে, তারা কিন্তু গোপালগঞ্জ হয়ে ঢাকায়, পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করবে। দিন শেষে সবাই কিন্তু, ফলাফলটা কি? দিন শেষে সবাই কিন্তু ঢাকাতে আসলো। পার্থক্যটা কি? পার্থক্যটা হলো পথের পার্থক্য, পথ। দিন শেষে প্রত্যেকের পথ আলাদা। তো এই যে পৃথিবীতে কিছু কিছু গাছ এই পথটা গ্রহণ করে, যেই পথটাকে আমরা নাম দিলাম C3। কিছু কিছু গাছ এই পথটা গ্রহণ করে, যেটার নাম দিলাম আমরা C4। আর কিছু কিছু গাছ এই পথটা গ্রহণ করে, যেটার নাম ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্যাম। এখন তোমরা বলবো ভাইয়া কোনটা দ্বারা কি অর্থ বোঝায়, আমরা সেই জিনিসটাতে ফোকাস করব। তাহলে C3 C4 চক্র, এগুলোর নাম কি? C3 মানে হলো, C মানে কার্বন,
কার্বন 3, C4 কার্বন 4। কেন এটার নাম C3, কেন এটার নাম C4? ক্যাম ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তোমরা বলতে পারো যে এইটা আবার কি শব্দ? শব্দটার দিকে তাকাও, ক্র্যাসুলেসিয়ান, বাংলাটাও লিখে দিচ্ছি। এটা একটা অ্যাসিড, কত রকম অ্যাসিডের নাম আছে এইটার, এমন কি ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। তাহলে কিছু গাছ কার্বন 3 পদ ব্যবহার করবে, কিছু গাছ C4, কিন্তু দিন শেষে সবার লক্ষ্য কি? দিন শেষে সবার লক্ষ্য কি? সবার লক্ষ্য শর্করা জাতীয় খাবার বানানো, গাছের বেঁচে থাকার জন্য শর্করা খাদ্য বানানো। তাহলে পথগুলা শুধুমাত্র আলাদা, কেউ C3 পদ ব্যবহার করবে, কেউ C4, কেউ ক্যাম। এখন কোন গাছ কি ব্যবহার করে? কারা C3? যারা মনে করো শীত প্রধান এলাকা বা নাতিশীতোষ্ণ এলাকা, শীত প্রধান এলাকা বা নাতিশীতোষ্ণ। বাংলাদেশ কি শীত প্রধান নাকি উষ্ণ প্রধান নাকি নাতিশীতোষ্ণ? তোমরা আমাকে বলো তো। নয় শীত নয় উষ্ণ, নাতিশীতোষ্ণ। কতদিন পর শব্দটা বাংলা ভাষায় লিখতেছি, নাতিশীতোষ্ণ। তোমাদের মধ্যে কেউ কি আমাকে নাতিশীতোষ্ণ শব্দটার ইংরেজি অর্থ, ইংরেজি প্রতিশব্দ বা ইংরেজি অনুবাদ বলতে পারবে কিনা? কার্বন 4 এইটা কোন উদ্ভিদগুলা? এগুলো হলো গ্রীষ্ম প্রধান বা উষ্ণ এলাকার, গরম উষ্ণ এলাকার, যে এলাকার তাপমাত্রা, মনে করো আফ্রিকা সব সময় তাপমাত্রা বেশি, সেই উদ্ভিদগুলা C4 পাথ হয়ে ব্যবহার করে। বাংলাদেশ নাতিশীতোষ্ণ, ভেরি গুড। আর ক্যাম কে ব্যবহার করে? ক্যাম ব্যবহার করে মরুভূমি এলাকার, ক্যাম ব্যবহার কে করে? ক্যাম ব্যবহার করে মরুভূমি এলাকার। তাহলে প্রিয় ভাইয়া এবং আপুটা, এই জিনিসটা সবাই একটু লিখে নাও। তাকায় দেখো C3 চক্র কারা ব্যবহার করে, C4 চক্র কারা ব্যবহার করে, ক্যাম কারা ব্যবহার করে। 1 2 3 ধাপে ধাপে মিলিয়ে নিন। সবাই আমাকে লিখার পর লিখো যে ডান। বুঝতে পেরেছি কিনা বলো, বুঝতে পেরেছো কিনা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এখন আমাদের চারপাশে যে গাছগুলো আছে, ভাই তুমি তোমার চারপাশে যতগুলো গাছের নাম বলতে পারো, তুমি যদি বলতে চাও কি কি গাছ আছে আমাদের চারপাশে? আম, জাম, কাঁঠাল, লিচু, তুমি তার চারপাশে এই গাছগুলোই তো দেখো, তাই না? কলা, আর যত রকম গাছ আছে, প্লাস যা যে সকল গাছ, সকল সকল পরিচিত গাছ, সকল পরিচিত গাছ, প্লাস সকল পরিচিত গাছ, তার মানে আমাদের চারপাশের সকল পরিচিত গাছ কোন পথ ফলো করে? কোন পথ ফলো করে শর্করা খাবার তৈরি করে? উত্তরটা হলো C3। তাহলে C4 কারা ফলো করে? উষ্ণ এলাকার। মাত্র গুনে গুনে 8টা নাম আছে। কোনটা? ইক্ষু। তুমি বলতে পারো ভাই ইক্ষু তো আমাদের চারপাশের, কিন্তু ইক্ষু আমাদের চারপাশের হলেও ইক্ষু কিন্তু এই এলাকার নেটিভ বা এই এলাকাতেই জন্মায়িত আদিকাল থেকে, ব্যাপারটা এমন না। বাইরে থেকে এটা কিন্তু আমদানি করা। ঠিক আছে। ভুট্টা, ভুট্টার জন্য একই কথা। আখ, গম, ভুট্টা, ইক্ষু ভুট্টা, গম, মুথা ঘাস, ক্র্যাব ঘাস, কয়েকটা নাম জাস্ট দিলাম। ঠিক আছে, এই যে কয়েকটা নাম, এরা C3C ফলো করে না, এরা ফলো করে C4, ইক্ষু, ভুট্টা, গম, মুথা ঘাস, এগুলোর কয়েক রকমের ঘাস। তারপরে মিল্লাত, কাউন, চীনা, বইয়ের মধ্যে 8টা নাম দেওয়া আছে। কাউন, তোমরা অনেকেই কাউন চেনো, যারা গ্রামে বড় হয়েছো বা গ্রামের সাথে একটু আইডিয়া আছে। চীনা,
হ্যাঁ, মিল্লাত, এগুলো গাছের নাম, এগুলো তোমার বইয়ে দেওয়া আছে, আমি খেয়াল করাই দিব। এই গাছগুলা এরা কি ফলো করে, এরা C4 পাথওয়ে ফলো করে। C4 পাথওয়ে ফলো করে তারা কি তৈরি করে, শর্করা খাবার তৈরি করে। দ্যাটস ইট, এই তো। তাহলে C3 পাথওয়ে বলো, C4 পাথওয়ে বলো, যেই পাথওয়েই বলো না কেন, দিন শেষে উদ্দেশ্যটা কি, শর্করা জাতীয় খাবার তৈরি করা। এবং একইভাবে ক্র্যাসুলেসিয়ার অ্যাসিড মেটাবলিজম, এদেরও লক্ষ্য শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। এইটার ডিটেইল তোমার এই লেভেলে পড়তে হবে না। তুমি যদি কখনো বোটানিতে অনার্স করো, তুমি যদি বিশ্ববিদ্যালয় লেভেলে বোটানি নিয়ে পড়ালেখা করো, তাহলে তোমার এই ক্যাম মেটাবলিজম নিয়ে পড়ালেখা করতে হবে। আদারওয়াইজ তুমি শুধুমাত্র এইচএসসি লেভেলে C3 এবং C4 নিয়ে পড়ালেখা করলেই হবে। তাহলে C3 আমাদের চারপাশে যত গাছ C3, আর এইগুলো হলো C4। আচ্ছা, তাহলে প্রিয় ভাইয়া আপুটা, তোমরা আমাকে বলো তো, এই যে এত আয়োজন, এই যে C3-র আয়োজন, এই যে C4-এর আয়োজন, তোমরাই আমাকে বলো তো, এই আয়োজনগুলো দিন শেষে আমরা কি তৈরি করতে চাই, দিন শেষে আমরা কি বানাবো, আমাদের লক্ষ্যটা কি, আমরা কি তৈরি করব? তোমরা আমাকে উত্তর দাও। দিন শেষে আমরা কার্বোহাইড্রেট তৈরি করব। দ্যাটস গুড, ফ্যান্টাস্টিক, ঠিক আছে। ওকে, এখন আরেকটু খালি, যেহেতু আমাদেরকে এগুলো লাগবে, একটু পরেই লাগবে, একটু পরেই আমাদের এগুলো লাগবে। দেখো, এই যে পাতার মধ্যে আমাদের, এটা কিন্তু আলোচনার মধ্যে আছে, এটা কিন্তু আমরা পাতার মধ্যে এই আলোচনাটা আরো অনেকবার করেছি, ঠিক আছে? আমরা কিন্তু এটা অনেকবার আলোচনা করেছি। এই যে তুমি একটু তাকায় দেখো, এইখানে একটা কি সুন্দর একটা ছবি, ছবিটার দিকে তোমরা যদি একটু ফোকাস করো, আমি জানি না তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, যারা ওয়েব অ্যাপে আছো, ফেসবুকে আছো, তোমরা ঝাপসা দেখছো না তো? আমি নিজে একটু চোখে ঝাপসা দেখছি। আচ্ছা, আশা করি তোমরা ঝাপসা দেখছো না, ভেরি গুড, ঠিক আছে। তো তুমি তাকায় দেখো, এইটা একটা C3 উদ্ভিদের পাতা, C3 উদ্ভিদের পাতা, এইটা একটা C4 উদ্ভিদের পাতা। ধরে নিলাম এটা হলো আম গাছের পাতা। আম নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে আম এখন বাজারে বাজারে গেলেই শুধু আম আর আম। আর ধরে নিচ্ছি এইটা একটা আখ বা ইক্ষু গাছের পাতা। তো এই দুইটা গাছের পাতা তুমি মাইক্রোস্কোপের নিচে, এই দুইটা গাছের পাতা তুমি মাইক্রোস্কোপের নিচে দেখছো, রাইট? তুমি মাইক্রোস্কোপের নিচে দেখছো। আচ্ছা, দ্যাটস ফাইন, ওকে। এখন তুমি এখানে তাকায় দেখো, আমরা কিন্তু এটা গত ক্লাসে আলোচনা করেছি যে এই যে থরে থরে সাজানো, থরে 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 সাজানো, থরে 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 সাজানো, এই যে থরে থরে সাজানো, আমরা এরকম একটা পড়ালেখা করেছি যে প্যারেনকাইমা কয় রকম, পাতার মধ্যে প্যারেনকাইমা কোষ দুই রকম। একটা ছিল স্পঞ্জি, একটা ছিল স্পঞ্জি প্যারেনকাইমা, আর একটা থরে থরে সাজানো ছিল। কার নাম মনে আছে? সেই থরে থরে সাজানোটার নাম কি? ভেরি গুড, সেটার নাম ছিল প্যালিসেড। ইয়েস, তো এইটা ছিল প্যারেনকাইমার এইরকম একটা গঠন আমরা আলোচনা করেছিলাম। প্যারেনকাইমা কোষগুলা যখন এইভাবে সাজানো থাকে, যখন থরে থরে সাজানো থাকে, সেটার নাম থাকে প্যালিসেড। যখন এরকম ফাঁকা ফাঁকা থাকে সেটাকে বলে স্পঞ্জি। সেইটা একটা আলোচনা, দ্যাটস গুড, সেইটা, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই, সেইটা একটা আলোচনা। এখন পাতার মধ্যে যে কোষগুলা দেখো তো, এই যে পাতার মধ্যে কোষ, এই কোষগুলার গঠনগুলার দিকে তুমি যদি তাকাও, পাতার মধ্যে এই কোষগুলোর গঠনের দিকে তুমি যদি তাকাও, দেখো কিছু কোষ এইরকম লম্বা লম্বা, দেখো এই যে কিছু কোষ এইরকম লম্বা লম্বা, আর কিছু কোষ এইরকম কেমন যেন একটু গোল গোল ডাব্বা 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 ডাব্বা। কিছু কোষ লম্বা, কিছু কোষ ডাব্বা, কিছু কোষ লম্বা যেগুলো লম্বা, আর কিছু কোষ ডাব্বা। তো পাতার মধ্যে প্যারেনকাইমা, পাতার কোষগুলাকে, পাতার যে কোষ সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। কিরকম? যেগুলো লম্বা লম্বা কোষ, যেগুলো লম্বা লম্বা কোষ, জাস্ট নামটা জেনে রাখতে হবে, এই লম্বা লম্বা কোষগুলোকে বলে মেসোফিল কোষ। এগুলাকে মনে রাখতে হবে, এগুলাকে বলে মেসোফিল কোষ। আর যেগুলো এরকম ডাব্বা ডাব্বা,
একটু গোল গোল টাইপের, এইগুলাকে বলা হবে বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষ। এখন তোমরা বলবা ভাই বান্ডল শীত কোষটা নামটা কেন হলো? কারণ ভাইয়া বান্ডল কথাটার অর্থ হলো ভাস্কুলার বান্ডল। ওই যে জাইলেম এবং ফ্লোয়েম একসাথে বান্ডেল তৈরি করে থাকে, বান্ডল গত গত চ্যাপ্টারের পড়া। আর শীত মানে কি? কোনো কিছুকে চারপাশে আবরণ করে রাখা। তাহলে বান্ডল শীত যেটা বান্ডলের চারপাশে থাকবে। তাহলে এইটা যদি ভাস্কুলার বান্ডল হয়, ধরো এইটা হলো ভাস্কুলার বান্ডল, এর চারপাশে কোনগুলা কোষ থাকবে? এর চারপাশে যেই কোষগুলো থাকবে সেটার নাম হলো বান্ডল শীত কোষ। এই যে, তো নামের সাথে কাজের একটা পুরাপুরি মিল আছে। আর মেসোফিল শব্দের অর্থ কি? মেসো মানে মধ্যে, ফিল মানে পাতা, পাতার মধ্যে বাকি জায়গাগুলোতে এই কোষটা থাকবে। তাহলে বান্ডল শীতগুলো থাকবে কোথায়? বান্ডল শীতগুলো থাকবে বান্ডলের চারপাশে, বান্ডল ভাস্কুলার বান্ডলের চারপাশে, আর মেসোফিলটা থাকবে বাকি জায়গায়। তুমি যদি এখন ছবির দিকে তাকাও, তুমি বলবে যে হ্যাঁ ভাই আপনার কথা তো মিল দেখতে পাচ্ছি আমি। এই যে ভাস্কুলার বান্ডল, এইটার চারপাশে যেই কোষগুলা, এইটার নাম লেখা আছে বান্ডল শীত। আর বাকি যে লম্বা লম্বা কোষগুলা, এইটাকে বলা হয়েছে কি? এটাকে বলা হয়েছে মেসোফিল কোষ। তাহলে C3 উদ্ভিদে ব্যাপারটাতে কোনো গ্যাঞ্জাম নাই, বান্ডলের চারপাশে আর এরা বাকি জায়গায়। C4 এর দিকে তুমি তাকাও, C4 উদ্ভিদে একটা ফ্যান্টাস্টিক জিনিস, তাকায় দেখো, দেখো তো, এই যে এইটা হলো বান্ডল শীত, আর এরা হলো, এটা হলো বান্ডল, আর এই কোষগুলো হলো বান্ডল শীত। এই বিষয়ে কোনো সন্দেহ নাই, গ্যাঞ্জাম নাই। কিন্তু এই যে বান্ডল শীত, এর বাইরে দেখো লম্বা লম্বা কোষের আরেকটা স্তর আছে। এই যে লম্বা লম্বা কোষের একটা এক্সট্রা স্তর, এইটা তো C3-তে আছেই, কিন্তু C4-এ এই জিনিসটা আরেক ডিগ্রি বেশি। C4-এ এই লম্বা লম্বা কোষগুলো আবার এই রকম এই বান্ডেল শীত কোষগুলোকে ঘিরে রাখে। এই যে বান্ডেল শীত কোষগুলোকে ঘিরে রাখে, এই যে দেখো এটাকে ঘিরে রাখছে, এই ঘিরে রাখার এই বিশেষ গঠনটাকে বলা হয়, এই ফ্যান্টাস্টিক এই বিশেষ গঠনটাকে বলা হয় ক্রাঞ্জ অ্যানাটমি। এটাকে কি বলে? এইটাকে বলে ক্রাঞ্জ অ্যানাটমি। কি বলা হয় এটাকে? ক্রাঞ্জ অ্যানাটমি। তোমাকে যদি এখন কেউ বলে হোয়াট ইজ ক্রাঞ্জ অ্যানাটমি, শব্দটা দেখো কি একটা ফ্যান্টাস্টিক জিনিস পড়ে ফেললাম। C4 উদ্ভিদে মাঝখানে থাকবে ভাস্কুলার বান্ডল, বাইরের দিকে থাকবে বান্ডল শীত কোষ। বান্ডল শীত কোষকে আমরা কিভাবে লিখবো? বান্ডল শীত, বি দিয়ে লিখলাম বান্ডল শীত। তার চারপাশে থাকবে মেসোফিল কোষ, এই যে তার চারপাশে লম্বা লম্বা মেসোফিল কোষের যে আবরণ, সেইটাকে মেসোফিল এম, এইটার নাম ক্রাঞ্জ অ্যানাটমি। তোমার চেয়ে ভালো ক্রাঞ্জ অ্যানাটমি আমার মনে হয় না যে এখন আর কেউ বোঝে। তুমি আমাকে বলো ক্রাঞ্জ অ্যানাটমি ব্রেনের মধ্যে ঢুকলো কিনা, কোথায় পাওয়া যায়? সবাই আমাকে বলো ব্রেনের মধ্যে ঢুকছে কিনা। প্রিয়ন্তী, তৃষা, আয়েশা, তানভীর, ক্রাঞ্জ অ্যানাটমি এখন বইয়ের মধ্যে এই জিনিসটা যখনই তুমি দেখবা, দেখবা যে তোমার পড়া হয়ে গেছে। জি ভাই উত্তর করতে পারবো। আর উই ডান। সবাই বলো ক্রাঞ্জ অ্যানাটমি ব্রেনের মধ্যে ঢুকলো কিনা, শুনতে পাচ্ছ কি? ফেসবুকের সবাই ইয়েস, ভেরি গুড। এখন তাহলে বইয়ের মধ্যে এই কথাগুলো কোথায় দেওয়া আছে? আমরা মেইন কথাগুলো কিন্তু পড়ে ফেলতেছি। এরপর খালি কয়েকটা শব্দ পড়ে ফেললেই চ্যাপ্টারটা পড়া শেষ হয়ে যাবে। এই কথাগুলো যেগুলো যেগুলো পড়লাম, এই কথাগুলো কোথায় দেওয়া আছে? তো এইটা দিয়েই শুরু করা যাক। ক্রাঞ্জ অ্যানাটমি, সবার আগে এইটা বের করো। ক্রাঞ্জ অ্যানাটমিটা সবার আগে বের করো। হোয়ার ইজ ক্রাঞ্জ অ্যানাটমি? ক্রাঞ্জ অ্যানাটমি, ক্রাঞ্জ অ্যানাটমি, ক্রাঞ্জ অ্যানাটমি।
ক্রাঞ্জ অ্যানাটমি পেজ নাম্বার 323। ক্রাঞ্জ অ্যানাটমি হলো উচ্চ তাপমাত্রায় খাপ খাইয়ে নেওয়ার জন্য C4 উদ্ভিদের পাতার বিশেষ অন্তর্গঠন। C4 উদ্ভিদের পাতার বান্ডল সিথে চারিদিকে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্ট যুক্ত মেসোফিল টিস্যুর যে বিশেষ বলয় থাকে তাকে বলে ক্রাঞ্জ অ্যানাটমি। তাহলে বান্ডল সিথে চারপাশে মেসোফিলের যে বলয় থাকে সেটাকেই বলে ক্রাঞ্জ অ্যানাটমি। কোথায়? C4 এ। বাকি সবাই এইটা মুখস্থ করবে। তুমি কি করলা? এইটাতে কি করলা? তুমি এটা বুঝে পড়লা, এবং এই বুঝে পড়া তুমি এটা কোনোদিন ভুলবা না। তোমার মাথায় অ্যাটলিস্ট ছবিটা যদি থাকে তুমি এটা পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবা। এবং এইটা থাকলে কি লাভ হয়? এইটা থাকলে অল্প পরিমাণ কার্বন ডাই অক্সাইড এর উপস্থিতিতেই সালোক সংশ্লেষণ করতে পারে। এইটা থাকলে লাভ কি? অল্প কার্বন ডাই অক্সাইড থাকলেই সে শর্করা খাদ্য বানাইতে পারবে, বেশি কার্বন ডাই অক্সাইড লাগবে না। তাহলে তোমরা আমাকে বলো তো, একটা পার্থক্য কিন্তু হয়েই গেল, C3 বনাম C4। তোমরা আমাকে বলো তাহলে ক্রাঞ্জ অ্যানাটমির দুইটা গুরুত্ব। এক, কি গুরুত্ব? 1 নম্বর গুরুত্ব হলো যে অল্প কার্বন ডাই অক্সাইডেই শর্করা তৈরি করতে পারবে। 2 নম্বর গুরুত্ব হলো এটা উচ্চ টেম্পারেচারে উচ্চ তাপমাত্রায় গাছকে খাপ খাওয়াই নিতে পারে। তাহলে C3 উদ্ভিদ এ কার্বন ডাই অক্সাইড কম লাগবে না বেশি? আর তাপমাত্রা, C3 উদ্ভিদের জন্য তাপমাত্রা কি লাগবে? ক্রাঞ্জ অ্যানাটমি কোথায় থাকবে? রাইট। তাহলে দেখো C3 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড লাগবে বেশি, কিন্তু C4 উদ্ভিদে কার্বন ডাই অক্সাইড লাগবে কম। কেন কম? কারণ ক্রাঞ্জ অ্যানাটমি থাকে। C3 উদ্ভিদে ক্রাঞ্জ অ্যানাটমি থাকে না। তাপমাত্রা উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াই নিতে পারে, কিন্তু এই উচ্চ তাপমাত্রায় খাপ খাওয়াই নিতে পারে না, সেই জন্য তাপমাত্রা থাকে নিম্ন। ওহে বাছারা, দেখো তো এই 3টা পয়েন্ট ব্রেনের মধ্যে ঢুকলো কিনা? আর উই ক্লিয়ার? সবাই এইটা বুঝতে পেরেছো কিনা? সবাই বলো ভাই বুঝতে পেরেছি। পরপ্রমা দাস, প্রিয়ন্তী বড়ুয়া, তৃষা, ফেসবুকের রাইদা, তোমাদের আপডেট পাচ্ছি না কেন? আর ইউ গেটিং ইট? বুঝতে পারছো কিনা? ভেরি গুড। তাহলে দেখো দুই তিনটা পয়েন্ট আমরা পড়ে ফেললাম। ফ্যান্টাস্টিক, ঠিক আছে। এখন তোমাদেরকে আস্তে আস্তে পড়াতে কিছুটা তো ভয় লাগছে, কারণ এটা একটু কঠিন, এই টপিকগুলো একটু কঠিন, কিন্তু প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আমি যেহেতু সাথে আছি, আশা করি জিনিসটা গুছাই দিতে পারবো। ওকে প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তাহলে কয়েকটা কথা আমরা একটু শিখে নিই। C3 চক্রকে কেন C3 চক্র বলা হয়? C4 চক্রকে কেন C4 চক্র বলা হয়? এইটা একটা প্রশ্নের উত্তর জানবো। আবার এই C3 চক্রের অপর নাম যে ক্যালভিন চক্র, সেইটাই বা কেন, সেইটা আমরা জানবো। আবার C4 চক্রের অপর নাম যে হ্যাচ ও স্ল্যাক চক্র, সেইটাই বা কেন, সেইটা আমরা আলোচনা করব। তো 1 নম্বর কথা, C3 চক্রের অপর নাম কেলভিন চক্র। C3 চক্রের অপর নাম কেলভিন চক্র। প্রশ্ন হতে পারে যে C3 চক্রের অপর নাম কেলভিন চক্র কেন? কারণ বিজ্ঞানী কেলভিন এবং তার সহযোগীরা এইটার আবিষ্কারক। তাহলে বইয়ে যদি কোথাও বলা হয়, পরীক্ষায় যদি কোথাও বলে কেলভিন চক্র কাকে বলে, তার মানে বুঝে নিব C3 চক্র। C4 চক্রের জায়গায় যদি বলে হ্যাচ ও স্ল্যাক চক্রের বর্ণনা লিখো, তার মানে কি বুঝে নিবা? তার মানে বুঝে নিবা C4 চক্র, এইটা বুঝে নিবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এইটুকু না হয় বুঝে গেলা, এইটুকু তোমাকে আমি বুঝাইতে পারলাম। ওকে,
দ্যাটস গুড। এখন কেন এটা C3 কেন এটা C4 সেইটা আমরা পড়ব। এই জায়গায় একটা শব্দ আমাদেরকে জানতে হবে, প্রথম স্থায়ী পদার্থ। প্রথম স্থায়ী পদার্থ এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদেরকে এখন শিখতে হবে। একটা বিক্রিয়া, ধরো অনেকগুলো বিক্রিয়া হবে, 1 নম্বর বিক্রিয়া, ওখান থেকে 2, ওখান থেকে 3, ওখান থেকে 4, 4 থেকে 5, এরকম একটা বিক্রিয়া চলতেই আছে। তো এই মনে করো 3 নাম্বার ধাপে এমন একটা পদার্থ তৈরি হলো, যেই পদার্থটা মনে করো একটা লেভেলের স্থায়ী পদার্থ। এইটার নাম হবে, ধরো এটাকে তখন বলা হবে প্রথম স্থায়ী পদার্থ। এর আগের পদার্থগুলো ক্ষণস্থায়ী, এইটা ধরো স্থায়ী। এই পদার্থটার নাম অনুসারেই পুরা চক্রের নামকরণ করা হয়। যেমন C3 চক্রের জন্য প্রথম স্থায়ী পদার্থটা 3 কার্বন বিশিষ্ট, এবং ওই পদার্থটার নাম কি? C3 চক্রের জন্য প্রথম স্থায়ী পদার্থটার নামের দিকে তাকাও, প্রথম স্থায়ী দ্রব্য 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। নামটার দিকে খেয়াল করো, C3 চক্রে খুব ইম্পর্টেন্ট, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ভয় পাওয়ার কোনো কারণ নাই। PGA, 3 PGA, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। C4 চক্র, এইটা 4 কার্বন বিশিষ্ট, 4 কার্বন। এই পদার্থটাতে 4 কার্বন থাকে। এইটার নাম কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OA। অক্সালো অ্যাসিটিক এইটার নাম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, OAA। তাহলে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। দেখো পদার্থ দুটার নাম মুখস্থ করতে হবে, 3 PGA এবং OA, বারবার মুখস্থ করতে হবে। একদম লিখে কমেন্ট করো। সবাই কমেন্ট করো, ডান কমেন্ট করো। সবাই তুলেছো কিনা, আপডেট করেছো কিনা? এইটা পুরাটা তুলতে হবে, পুরাটা। এই দুটা শব্দ ব্রেনের মধ্যে ঢুকাই ফেলতে হবে। কি কি শব্দ? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। খেয়াল করো দুইটাই অ্যাসিড, একটা C3 চক্রের প্রথম, একটা C4 চক্রের প্রথম। এই দুইটা ব্রেনের মধ্যে তুমি যখনই সেট করে ফেলবা, তার অর্থ তুমি কিন্তু পড়ালেখা অনেকটুকু এগিয়ে গেলা। দেখো এই পার্থক্যটার দিকে তাকায় দেখো। তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে, তাহলে এই তো প্রথম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক। ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই তো আমরা কতগুলো কথা জেনে গেলাম। আচ্ছা, ঠিক আছে। আর এই পার্থক্য থেকে আরেকটা তথ্য জেনে নেই, তারপরে তুমি দেখবা যে কেলভিন চক্র C3 চক্রটা শুধুমাত্র মেসোফিল কোষে ঘটে, আর হ্যাচ ও স্ল্যাক চক্রটা 2টা কোষ মিলায় ঘটে। এই তথ্যটা জানতে হবে। ওই যে ছবিটা আছে, C3 চক্রটা শুধুমাত্র এই কোষগুলাতে ঘটবে, কিন্তু C4 চক্র এই কোষগুলাতেও ঘটবে, এইগুলাতেও ঘটবে। এই তথ্যটা আপাতত আমরা বুঝে ফেললাম। এখন এইটার নাম তো ভাইয়া, এই যে জিনিসগুলো আমরা এখন চক্রটাতে ঢুকবো, এই জিনিসটার নাম তো C3 চক্র, এই জিনিসটার নাম হলো C4 চক্র।
চক্র মানে কি রে ভাইয়া? চক্র মানে চাকা, চক্র মানে ঘড়ির কাঁটা। 12টা থেকে শুরু হলো, আবার ঘুরে 12টায় ফিরে আসে। তার মানে যেখান থেকে শুরু সেই জায়গায় ফিরে আসবে, একই জিনিস বারবার চলতে থাকবে। এই জন্য এটার নাম C3 চক্র, এই জন্য এটার নাম C4 চক্র। একই জিনিস চলতেই থাকবে, চলতেই থাকবে। এবং প্রত্যেক সাইকেলে কি উৎপন্ন হবে? যখন একটা C3 চক্র চললো, ধরো সেখান থেকে শর্করা উৎপন্ন হলো। একটা C4 সাইকেল চললো, সেখান থেকে শর্করা উৎপন্ন হলো। একবার করে সাইকেলের চাকা ঘুরবে, শর্করা উৎপন্ন হবে। একবার করে সাইকেলের চাকা ঘুরবে, শর্করা উৎপন্ন হবে। এইটাই তো এই জিনিসটা। এখন তোমাকে জাস্ট বলতে হবে, এই যে সাইকেলের চাকা, যদি ধরো এইটা একটা ঘড়ি হয়, তাহলে এই যে ধরো এই ঘড়ির কোথায় কি লেখা আছে? ঘড়ি বলতে বললে তো একদম সহজ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। কিন্তু এইটা একটা যেমন চক্র, এইরকম C3 চক্রটা কোথা থেকে শুরু হয়, আবার কোথায় শেষ হয়, সেইটা তোমাকে বলতে হবে। এইটা বলা, তুমি যদি মনোযোগ দাও, তাহলে এইটা তোমার জন্য বলা পানির মতো সহজ। কিন্তু তুমি যদি মনোযোগ না দাও, তাহলে এইটা এই বইয়ের সবচেয়ে কঠিন টপিক। তুমি মনোযোগ দিলে এইটা সবচেয়ে সহজ, কিন্তু তুমি যদি মনোযোগ না দাও, তাহলে এটা সবচেয়ে কঠিন। আমরা এখন এটা পড়ব, সবচেয়ে কঠিনটাকে সবচেয়ে সহজ বানিয়ে নিব। তোমরা সবাই বলো যে ভাই এটা আমি এখনই পড়ে ফেলবো, তোমাদের মনোযোগ আছে কিনা? C3 চক্র, C3 C4 চক্র প্রচন্ড কঠিন ভাইয়া, কিন্তু মনোযোগ থাকলে এটা খুবই সহজ। মনোযোগ আছে? সবাই বলো, কমেন্ট করো। আর ইউ দেয়ার? তোমরা কি ওই জায়গাতে আছো কিনা? মনোযোগ আছে কিনা? প্রমা, ইয়েস, ভেরি গুড। ঠিক আছে, মনোযোগ আছে। তাহলে C3 চক্র ভাইয়া, C3 চক্র দিন শেষে শর্করা বানাবো। কিন্তু দেখো, মাত্র 4 থেকে 5টা শব্দ পড়ে ফেললেই C3 চক্র আমাদের হাতের মুঠোয়। এটা তো একটা চক্র, বিশাল চক্র, কিন্তু পড়তে হবে কয়টা জিনিস? মাত্র হাতে গুনে কয়েকটা শব্দ। সেই কয়েকটা শব্দ আমি তোমাদের ব্রেনের ভেজার মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করছি। ওকে, চলো C3 চক্র মনে রাখার উপায়, চলো শুরু করা যাক। খেয়াল করো, আমরা মনে রাখবো রুবি একটা মেয়ের নাম, রুবি। Ruby comes to PG hospital to get glucose. হাসপাতালে ভর্তি হলে কি বলা হয়? যে আমাকে একটু গ্লুকোজ দেন যাতে আমি শরীরে শক্তি পাই। Ruby comes to PG hospital to get glucose. Clear? Ruby comes to PG hospital to get glucose. সবাই এটা তুলে নাও। এইটা যে শিখে ফেলবে, এই লাইনটা যার মনে থাকবে, সে C3 চক্রের উপরে অলরেডি বস। রুবি মানে কি রে ভাইয়া? রুবি মানে রাইবুলোজ, RU, রাইবুলোজ বিসফসফেট। এটার নাম হলো 1,5 রাইবুলোজ বিসফসফেট। কেমন নাম? বাংলায় লিখে দিচ্ছি, 1,5 রাইবুলোজ। একটু কঠিন বলে মনে হবে, যেহেতু দুইটা ফসফেট, 1 আর 5 নাম্বার কার্বনে। রাইবুলোজ বিস ফসফেট, রাইবুলোজ 1,5 বিসফসফেট। রুবি মানে এইটা, কামস মানে কার্বন ডাইঅক্সাইড, পিজি হসপিটাল মানে কি? 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA, ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওই যে ওইটা একটু আগে যেটা পড়লাম, এখান থেকে কি উৎপন্ন হবে? গেট
গ্লিসারেলডিহাইড গেট, জি ফর গ্লিসারেলডিহাইড 3 ফসফেট। গ্লুকোজ, দিন শেষে কি তৈরি করব? শর্করা, গ্লুকোজ। এরপর কাজ কি? এই জায়গায় একটা প্লাস চিহ্ন মারা, এই দুইজন মিলিত হয়ে রুবি এবং কামস, এখান থেকে এইটা, এখান থেকে তীর, এখান থেকে তীর, দ্যাট ইজ C3 সাইকেল পড়া শেষ। ও প্রিয় ভাই ও বোনেরা, C3 সাইকেল পড়া শেষ। দেখে ফেলো, বইয়ের পড়া মাত্র শেষ হয়ে গেল। লিখে আমাকে বলো যে ভাই লিখতে পারছি, এরপর তোমাকে আমি জিনিসটা পুরোটা বুঝাই বলছি, বাট তোমরা আমাকে বলো হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট, বুঝতে পেরেছো কি না? তাহলে কি সুন্দর লিখে ফেলেছি। তাহলে দেখো পড়া শেষ, C3 চক্র পড়া শেষ। দেখো কেলভিন চক্রের সংক্ষিপ্ত রূপরেখা, উচ্চ মাধ্যমিক স্তরের সাধারণ শিক্ষার্থীদের জন্য কেলভিন চক্রের বিস্তারিত বিক্রিয়া সমূহ অপেক্ষাকৃত জটিল। কেলভিন চক্রের মূল বিষয়, ভাই তোমার পরীক্ষায় এই মূল বিষয়টাই লিখতে হবে। বড় প্রচুর ডাহা ডাহা বিখ্যাত শিক্ষক যারা এই মূল বিষয়টাই জানে না, তুমি যদি এই মূল বিষয়টা জানো, তুমি অলরেডি সেই বিখ্যাত শিক্ষকদের চেয়ে এগিয়ে গেলা। দেখো আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়, এই যে আরইউবিপির সাথে কার্বন ডাইঅক্সাইড মিলিত হয়, মিলিত হয়ে তৈরি করে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা প্রথম স্থায়ী পদার্থ। এই তো ভাইয়া, ঠিক আছে। এরপর এখান থেকে তৈরি হয় প্রথম কার্বোহাইড্রেট 3G3P, যেটার অপর নাম গ্লিসারেলডিহাইড 3 ফসফেট, জি মানে গ্লিসারেলডিহাইড। আচ্ছা, সেখান থেকে তৈরি হয়, আলটিমেটলি তৈরি হবে কি? সেখান থেকে তৈরি হবে এক অণু গ্লুকোজ, সেখান থেকে তৈরি হবে গ্লুকোজ। এবং এই চক্রটাকে আবার চালানোর জন্য এই আরইউবিপি, প্রথমটা রুবি, আবার উৎপন্ন হবে। তাকায় দেখো, একদম শুরুতে আবার তাকায় দেখো, আরইউবিপি এবং কার্বন ডাইঅক্সাইড মিলিত হলো, এখানে 6টা কার্বন দেখো মিলিত হলো, মিলিত হয়ে তৈরি করলো 3PGA, সেখান থেকে তৈরি হবে এইটা, সেখান থেকে আলটিমেটলি এই জিনিসটা আবার তৈরি হবে। আর নিচের দিকে যে চলে গেল, এই নিচের দিকে তৈরি হয়ে যাওয়া, এই জায়গাতে ভাই ছবিটা পূর্ণ করা নাই, তুমি ছবিটা পূর্ণ করো। তুমি এই জায়গায় লিখো গ্লুকোজ, এক অণু গ্লুকোজ, তুমি লিখো এক অণু গ্লুকোজ, তুমি এই কথাটা লিখে ফেলো, তাহলেই হয়ে গেল। প্রিয় ভাই ও বোনেরা, তুমি জাস্ট এইটা পড়া পড়ে ফেলো। তাহলে আরইউবিপি কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হলো কি? 3PGA, সেখান থেকে কি তৈরি হলো? G3P, সেখান থেকে নিচের দিকে তৈরি হবে গ্লুকোজ, আর আবার আরইউবিপি উৎপাদন হবে। দেখো আরইউবিপি পুনঃ উৎপাদন। আর এরপর 6টা 6টা 12টা এইভাবে লিখবো। দেখো 6টা 6টা 12টা, এই জায়গায় 12টা, 12টা থেকে কমে গ্লুকোজ তৈরি হলো 6 কার্বন বিশিষ্ট একটা, আবার এখান থেকে এই 6টা তৈরি হয়ে গেল। তাহলে এই যে টেকনিকটা, জাস্ট এইটা শিখে ফেললেই আমাদের পড়া হয়ে গেল, পড়া শেষ। ওইখানে সাইকেল লেখা আছে, এই সাইকেল জিনিসটাকে আমি জাস্ট এইভাবে লিখলাম। তাহলে আরইউবিপি প্লাস কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি হয় 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড,
সেখান থেকে তৈরি হয়, এইভাবে লিখবা, এখান থেকে তৈরি হবে গ্লুকোজ, এইখান থেকে এইটা আবার এমনি চলে যাবে। দ্যাটস ইট। এই তো, ঠিক আছে, ওকে। এবং এইখানে দিবা 6, 6, 12, 12, 1, শেষ। 6, 6, 12, 12, 1। মেইন কথা এইটাই। এবং এইটাকে ভাগ করছে এইভাবে, এই অংশটুকুকে তারা বলছে, যেহেতু কার্বন ডাই অক্সাইড যোগ হয়, এইটাকে তারা বলছে কার্বন যোগ। এইগুলা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এই অংশটুকুকে তারা বলছে আর ইউবিপি, যেহেতু আবার উৎপাদন হয়, এইটাকে তারা বলছে আর ইউবিপি, পুনঃ উৎপাদন। আর এই অংশটাতে বলেছে ফসফেট এবং হাইড্রোজেন যোগ। মনে রাখলে রাখতে পারো, কিন্তু এইটা যে মনে রাখবে তার আসলে পড়া হয়ে গেছে। ও প্রিয় ভাই ও বোনেরা, দেখো তো তোমার C3 চক্র ব্রেনের মধ্যে ঢুকলো কি ঢুকলো না। তুমি যদি এখন বড়টার দিকেও তাকাও, তুমি কিন্তু অবাক হবা না, তুমি জিনিসটার বেসিকটা ধরতে পারবা। এইটা হলো বড় C3 চক্র, দেখেই যেন ভয় লাগে। দেখো, শিক্ষার্থী, শিক্ষক এবং অগ্রসর শিক্ষার্থীর জন্য মুখস্থ করার দরকার নেই। তাহলে এইটা তো তোমার মুখস্থ করার দরকার নাই, কিন্তু দেখে তো ভয় লাগতে পারে। ভয় লাগার কিছু নেই। এই যে আরইউবিপি, এই যে কার্বন ডাই অক্সাইড, দুজন মিলে তৈরি করবে 3PGA, তৈরি করলো, সরি 3PGA, হ্যাঁ। সেখান থেকে পরবর্তীতে, হ্যাঁ ঠিকই তো আছে 3PGA, সেখান থেকে পরবর্তীতে কি তৈরি হবে, এই যে G3P, এই ব্যাটা তৈরি হলো। সেই ব্যাটা থেকে আলটিমেটলি এক পাশে আসবে গ্লুকোজ, এবং আবার ওই G3P থেকে আবার তৈরি হবে মূলত রাইবোলোজ 1,5 বিসফসফেট। এখানে ভেঙে ভেঙে শুধুমাত্র এই গঠনগুলা দেখাইছে। এই গঠন নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই। তুমি যদি এইটা বুঝে ফেলো, এইটা লিখতে পারো, দ্যাটস ইট, তুমি ভাইয়া অলরেডি C3 চক্রের উপরে বস হয়ে গেলা। তাহলে C3 চক্রে কি কি ব্যবহৃত হয়, এইটাই MCQ। C3 চক্রের সাথে জড়িত, বলো তো, তোমরা উত্তর দাও, C3 চক্রের সাথে জড়িত কোনটি? কোনটা C3 চক্রের সাথে জড়িত বলো, MCQ। কি খবর বলো, তোমরা কি বেঁচে আছো? বেঁচে আছো? ভেরি গুড, উত্তর হলো সব। ভেরি গুড। এবং এই সবগুলো ঘটনা কোন কোষে ঘটবে? এই সবগুলো ঘটনা মেসোফিল কোষে ঘটবে।
সবগুলো ঘটনা কোন কোষে ঘটবে? সবগুলো মেসোফিল কোষে ঘটবে। দ্যাটস ইট। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি, পারবো। ওকে, তাহলে C3 চক্র নিয়ে আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া হয়ে গেল। যদিও এখানে আরো কিছু গভীর পড়ালেখা থাকতে পারে, চলো C3টা আমরা শেষ করে ফেলি। বইয়ের মধ্যে যে দু একটা লাইন তোমাকে দাগাই দিতে হবে, সেই বইয়ের মধ্যে দু একটা লাইন দেখাই দেই যাতে তোমার পুরাটা পড়া হয়ে যায়। দেখেন, চলেন, এই যে ক্যালভিন চক্র বা C3 চক্র, তাকাও। এটাকে কেন ক্যালভিন চক্র বলা হয়? কারণ বিজ্ঞানী ক্যালভিন এবং তার সহযোগীরা এই জিনিসটা আবিষ্কার করেন। এটাকে এই জন্য বলা হয় ক্যালভিন চক্র। ওকে, এবং এইটার জন্য তারা 1961 সালে নোবেল পুরস্কার পান। এই চক্রের মূল কথা কি? এতগুলো কথা দেওয়া, প্রিয় ভাইয়া আপুটা, এত কিছু তোমার জানার দরকার নাই। তুমি শুধু জানবা এই ঘটনাটা কোথায় ঘটে, পাতার মধ্যে, মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টের মধ্যে। এই যে রাইবোলোজ, এইটার সাথে কে যুক্ত হয়? এইটার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়। এই দুজন যুক্ত হয়ে তৈরি করবে আলটিমেটলি কি? এখান থেকে পরবর্তী তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এবং এই যে দুইজনের মধ্যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা করে যে এনজাইমটা, সেই এনজাইমটার নাম হলো রুবিস্কো এনজাইম। এই এনজাইমটার নাম হলো রুবিস্কো এনজাইম, রুবিস্কো। এইটা পরীক্ষায় আসবে যে এইখানে এদের মধ্যে যে বিক্রিয়াটা হয়, RuBP প্লাস কার্বন ডাই অক্সাইড, এদের মধ্যে যে বিক্রিয়াটা হয়, এইখান থেকে যে পরবর্তীতে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে, এইখানে কোন এনজাইম ভূমিকা রাখবে? এই এনজাইমটার নাম হলো রুবিস্কো এনজাইম। এইটা একটা এমসিকিউ, এছাড়া এখান থেকে আর অন্য কোনো পড়া নাই। তুমি জাস্ট রুবিস্কো এনজাইমটার নাম পড়বা। আচ্ছা, রুবিস্কো এনজাইম, দ্যাটস গ্রেট। আচ্ছা, সুন্দর, রুবিস্কো এনজাইম। এইগুলো আর পড়ে পাগল হওয়ার দরকার নাই, পড়লেই বুঝতে পারবা। প্রতিটা লাইন পড়লেই প্রতিটা লাইন বুঝতে পারবা, কিন্তু তোমার এমসিকিউ এর জন্য রুবিস্কো নামটা লাগবে। দ্যাটস ইট, প্রিয় ভাইয়া আপুটা। এইবার তাহলে তুমি কি C3 চক্র সম্পর্কে বেশিরভাগ জিনিসপত্রই তুমি কিন্তু জেনে গেলা। ওকে, ঠিক আছে। এইবার C4টা পড়ে ফেললে আমরা আমাদের আজকের পড়া মেইন আলোচনা করে ফেলতে পারবো। C4 চক্র। C4 চক্রের মূল লক্ষ্য কি? শর্করা তৈরি করা। এইখানে একটা মজার কথা শোনো। C4 চক্র শর্করা তৈরি করার জন্য C3 চক্রের উপরে নির্ভরশীল। ব্যাপারটা কেমন খেয়াল করো একটু। পাতার মেসোফিল কোষ, C3 উদ্ভিদ, এটা C3 উদ্ভিদের ঘটনা। পাতার মেসোফিল কোষের ভিতরে C3 চক্র চলে। দ্যাটস ইট, এটা তো আমরা জানি। কিন্তু C4 উদ্ভিদে কি ঘটনা ঘটে দেখো, প্রিয় ভাইয়া আপুটা, তাকায় দেখো। C4 উদ্ভিদে পাতার মেসোফিল কোষে C4 চক্র চলে। এরপর C4 চক্র শেষ হওয়ার পর বান্ডল সিথ কোষে C3 চক্র চলে, এবং এই C3 চক্রের মাধ্যমেই গ্লুকোজ উৎপন্ন হয়। তার মানে C4 চক্র নিজে নিজে গ্লুকোজ উৎপন্ন করার ক্ষমতা রাখে না, তাকে গ্লুকোজটা উৎপন্ন করার জন্য C3 চক্রের সহায়তা নিতে হয়। তাহলে তোমরা বলতে পারো যে ভাইয়া, তাহলে তো সরাসরি C3 চক্র চালালেই হয়। কিন্তু এই উদ্ভিদগুলা সরাসরি C3 চক্র চালাইতে পারে না, বাধ্য হয়ে তাকে আগে C4 চক্রের মাধ্যমে কিছু প্রোডাক্ট তৈরি করে নিতে হয়। সেই প্রোডাক্টগুলোকে তারপর
C3 চক্রের মাধ্যমে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে। তাহলে ব্যাপারটা কতটা মজার। C4 উদ্ভিদে ভাইয়া একসাথে দুইটা অ্যাপ্লিকেশনই তোমাকে চালাইতে হবে, এইটাই হলো বাস্তবতা। একটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ হবে না, একটা অ্যাপ্লিকেশন দিয়ে কাজ হবে না। ব্যাপারটা অনেকটা এরকম, তোমরা যারা পাওয়ার পয়েন্ট সফটওয়্যার ব্যবহার করো, পাওয়ার পয়েন্টে তোমরা সরাসরি টাইপ করতে পারো। C3 উদ্ভিদ সরাসরি পাওয়ার পয়েন্ট টাইপ করতে পারে, কিন্তু C4 ওর পাওয়ার পয়েন্টে টাইপ করা যাবে না। ওকে ভাই আগে টাইপটা করে নিতে হবে কোথায়, ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে। তারপর টাইপ করা জিনিসটা পাওয়ার পয়েন্টে এসে কপি পেস্ট করতে হবে, মানে দুইটা সফটওয়্যার লাগবে। তো C4 চালাইতে হবে, C3 চালাইতে হবে। পার্থক্যটা খেয়াল করো, C3 উদ্ভিদে কোথায় হয়, মেসোফিল কোষে। কেন এটা এত গুরুত্ব দিচ্ছি, কারণ এটা থেকে এমসিকিউ আসবে। আর এইখানে কোথায় ঘটে, এইখানে C3 উদ্ভিদে কোথায় ঘটে, বান্ডেল শীত কোষে। ঠিক আছে, এই তো আমরা একটা ক্লিয়ার কাট আইডিয়া পেয়ে গেলাম। আশা করি অনেকটুকু আমরা বেসিকটা, গভীর জিনিসটা বুঝতে পারলাম। এখন জাস্ট C4 উদ্ভিদের চারটা শব্দ পড়লেই পড়া শেষ। এই যে তাকায় দেখো, মেসোফিল কোষ, এইখানে যা ঘটছে আলটিমেটলি C3 চক্রটা কোথায় ঘটে, এই যে C3 চক্র, এই C3 চক্রের মাধ্যমেই তোমার গ্লুকোজটা তৈরি হবে। এখন C4 চক্রটা আমরা পড়ে ফেলবো জাস্ট। এই যে C4 চক্র, মনে রাখার উপায়টা দেখো, পেপা, ওয়া, মা, পা। C4 চক্র পড়া শেষ। পেপা, ওয়া, মা, পা। পেপা, ওয়া, মা, পা পড়া শেষ হয়ে গেল। পেপা মানে কি, পা মানে কি, এখানেও পা, এই যে পা। PA মানে পাইরুভিক অ্যাসিড। PA মানে পাইরুভিক অ্যাসিড। PE মানে কি, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। পেপা, ওয়া, ওয়া মানে কি, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওয়া, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। মা, ম্যালিক অ্যাসিড। পড়া শেষ। ফসফোইনল পাইরুভিক অ্যাসিড 3 কার্বন বিশিষ্ট, এইটার সাথে এই জায়গায় যুক্ত হয় কার্বন ডাইঅক্সাইড, তৈরি করে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। যেহেতু এটা প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট, সেই জন্য এটাকে C4 চক্র বলা হয়। সেখান থেকে তৈরি হয় ফসফোইনল ওয়া, সেখান থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড, সেই ম্যালিক অ্যাসিড থেকে আলটিমেটলি তৈরি হয় পাইরুভিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিড থেকে আবার এক অণু কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, ফলে এইটা আবার 3 কার্বন হয়ে যায়, এটাও 4 কার্বন। প্রিয় ভাইয়া আপুটা, তো এই সিরিয়ালটা আগে আমাদেরকে পড়তে হবে। এবং এইখানে কানেকশনটা কোন জায়গায়, এই জায়গায় ঘটনাটা শুরু হয় কোন জায়গায়, এই যে তাকে পেপা, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এখান থেকে তৈরি হয় ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা মেসোফিল থেকে চলে যায় কোন জায়গায়, বান্ডল সিথে। এই ম্যালিক অ্যাসিডটা এরপর C4 চক্রে খেলা শুরু করে, C4 চক্রে C3 চক্রে ঢুকে যায়, C3 চক্রে গ্লুকোজ উৎপন্ন করে, এবং আলটিমেটলি এইখান থেকে তৈরি হয় পাইরুভিক অ্যাসিড।
দুঃখিত দুঃখিত, এখানে একটু খেয়াল করো, এই জায়গায় একটা ছোট্ট মিস্টেক আছে। এই যে তাকায় দেখো, এই যে পেপা থেকে ওয়া, ওয়া থেকে মা, তারপরে পা, এই যে কার্বন ডাই অক্সাইডটা, এই কার্বন ডাই অক্সাইডটা C3 চক্রে চলে গেল। আমরা একটু আগে পড়লাম না, C3 চক্রের প্রথম বিক্রিয়ায়, এই যে C3 চক্রের প্রথম বিক্রিয়ায় এই যে কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডটা কোথা থেকে আসে? এই কার্বন ডাই অক্সাইডটা আসে এই জায়গা থেকে। এবং মূলত C3 চক্রে এই কার্বন ডাই অক্সাইডটা সাপ্লাই দেওয়ার জন্যই এত আয়োজন। তোমরা বলতে পারতা যে ভাইয়া কেন সরাসরি C4 উদ্ভিদ গুলাতে, তোমরা যদি কেউ বলো C4 উদ্ভিদে কেন সরাসরি C3 চক্র চলে না, তোমরা যদি আমাকে বলো কেন চলে না, কেন C3 চক্র চালানোর জন্য C4 চক্র লাগে, উত্তরটা এই জায়গায় লুকায় আছে। এই যে কেন লাগতেছে, শুধুমাত্র এই কার্বন ডাই অক্সাইডটা সাপ্লাই দেওয়ার জন্য। এই যে বান্ডল শীত কোষগুলা, এই বান্ডল শীত কোষগুলাতে সরাসরি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না, সরাসরি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না। এই বান্ডল শীত কোষগুলাতে যেহেতু সরাসরি কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে পারে না, সেই জন্য এই প্রক্রিয়ায় বাইপাস করে কার্বন ডাই অক্সাইড সাপ্লাই দিতে হয়। এই কার্বন ডাই অক্সাইড সাপ্লাই দিলে তারপরে গিয়ে এই চক্রটা ঘটে। C3 চক্র কেন লাগে? কারণ কার্বন ডাই অক্সাইড সরাসরি বান্ডল সিতে ঢুকতে পারে না। এই কথা কার কার মাথার উপর দিয়ে গেল আমি জানি না, কিন্তু তুমি চারটা শব্দ আগে মুখস্থ করো। প্রথমে পেপা, ফসফোরিনোল পাইরুভিক অ্যাসিড, সেটা থেকে সেটার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সেখান থেকে তৈরি হলো ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড মাইনাস হয়ে গেল, এই যে মাইনাস হয়ে গেল, মাইনাস হয়ে যাওয়া এটা চলে গেল C3 তে, আর আবার এখান থেকে হয়ে গেল পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে এটা চলতে থাকবে। তাহলে কয়টা শব্দ আমাদেরকে শিখতে হবে? ফসফোরিনোল পাইরুভিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড। এই হলো C4 চক্র। দেখি তো বেসিকটা কার কার ব্রেনের মধ্যে ঢুকলো। 12 দিন বন্ধ দিয়ে কি করলো? আজকেও তো এফবি লাইভ স্টুডেন্ট কম। ইয়েস, স্টুডেন্ট এখনো কম, লাভের লাভ কিছুই হলো না, পোলাপান লাইভ ক্লাস করে না। কার কার ব্রেনের মধ্যে এই জিনিস ঢুকছে? তৃষা, প্রমা, এইটা ভাইয়া নোট করতে হবে। ভাইয়া এটা কি পরীক্ষায় আসলে লিখবো? C3 চক্র C4 চক্র পরীক্ষায় আসার কথা না, তাহলে ভাইয়া আমরা এতটা কেন পড়লাম? দুইটা কারণে। কারণ এখান থেকে MCQ আসবে, প্লাস একটু পরে যে পড়াগুলা প্রত্যেকটাতে এই চক্রটার ব্যাখ্যাটা জানতে হবে, প্রত্যেকটা জায়গায় এই ব্যাখ্যাগুলো আসবে। দেখো একটু পরে C3 C4 এর পার্থক্য, এই ছবিটা আঁকলেই হবে। দেখো পেপা, এই যে পেপা, ওয়া মা পা, পেপা ওয়া মা পা। ঠিক আছে, ওকে। কার্বন ডাই অক্সাইডটাকে C3 তে ঢোকানোর জন্য এত আয়োজন, আমাদের এত এত আয়োজন। আমরা, আমার মনে হয় যে সালোক সংশ্লেষণের উপরে একটা হিউজ পড়ালেখা আজকের ক্লাসে করলাম, টানা 1 ঘন্টা 15 মিনিট। এইটুকু আমি চাইবো যারা ক্লাস করলা তারা হোমওয়ার্ক করো, এইটুকু জমা দাও। নেক্সট ক্লাসে C3 C4 এর পার্থক্য, সালোক সংশ্লেষণের গুরুত্ব,
এবং সালোক সংশ্লেষণের কিন্তু আরও অনেকটুকু পড়া বাকি আছে। এই টপিকটা আমরা পুরোপুরি A to Z শেষ করে ফেলতে পারবো বলেই আমি বিশ্বাস করি। এবং আজকের ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করেছো, ক্লাস কিন্তু আমি বেশিক্ষণ নেইনি, মাত্র 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু দিস ইজ এ জেম। এই ক্লাসটা যে মন দিয়ে করলো, আমি তাকে গ্যারান্টি দিলাম যে সে এই টপিকের উপরে A to Z আইডিয়া পেয়ে গেল। যদিও লাইভে স্টুডেন্টের উপস্থিতি এখনও কম, বেশিরভাগ স্টুডেন্টের এখনও পরীক্ষা চলছে, কিন্তু 1 মাসের পর মাস তো আর বন্ধ দেওয়া সম্ভব নয়, সেই জন্য ক্লাস চালু করে দিলাম তোমাদেরই দাবির পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ। তাহলে যারা যারা ক্লাসে যুক্ত হয়েছ, সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, ওই সহজ ছবি দুইটা তুমি খাতার মধ্যে এঁকে অবশ্যই ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করবা। ঠিক আছে, আমার মনে হয় যে আজকের মতো আমরা এখানেই শেষ করতে পারি আজকের ক্লাস। এর বেশি এই বিষয়ে পড়ার, আজকে পড়ানোর কোনো সুযোগ নেই, যাতে তুমি জিনিসটা ব্রেনের মধ্যে অন্ততপক্ষে ধারণ করতে পারো। এর চেয়ে বেশি পড়লে মাথা কাজ করবে না। ঠিক আছে, ভেরি গুড, ফিয়ামানিল্লাহ। আবার কথা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।